মেয়েটিকে মারার পর এজিন খুব বাজেভাবে হাসাহাসি করছিল। তার এইসব হাসি দেখে দয়ুন অবাক হয়ে যায় আর দয়ুন এখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করে। প্রত্যেকটি সার্ভেন্টও এখানে চলে আসে। মেয়েটি যেহেতু আঘাত পেয়েছিল তাই সে চিৎকার করে কান্না করে। তখন সে তাকে হসপিটালে নিয়ে যায়। চোখ খোলার পর সে মনে মনে ভাবে হয়তো এটা জিয়েনসু, কিন্তু সে দেখতে পায় এটা জিয়েনসু নয়, এটা হচ্ছে দয়ুন। সে তাকে সান্ত্বনা দেয়। সিন পরিবর্তন হয়। আমরা জেহুকে দেখতে পাই। টিভিতে এইসব নিউজ দেখে সে অনেক বেশি রেগে যায়। টিভি ভাঙতে চায় কিন্তু সে ভাঙতে পারে না। মনে মনে ভাবে এইসব কে ছড়াচ্ছে। এদিকে আমাদের সাংবাদিককে দেখানো হয় যে কিনা এইসব সরানোর জন্য একদম পাগল হয়ে লেগেছিল। এজিন কাউকে কল করে জানায় যে সে তার সাথে দেখা করতে চায়। এটা আসলে অন্য কেউ না, এটা দয়ুনই ছিল। দয়ুন তাকে বলে তোমার শুটিং কিছুদিন পর, তাই তুমি এক কাজ করো, কিছুক্ষণ রেস্ট করো, তারপর না হয় শুটিং এর জন্য প্রস্তুত হবে। সে তখন তাকে হ্যাঁ জানায়। এদিকে জেহু ওইসব তথ্য বের করে। সংহিকে একটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, যেই মেন্টাল হসপিটালে দয়ুনের ওয়াইফ অ্যাডমিট ছিল। দয়ুনের ওয়াইফ ওই হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। তারপর সে একটি চিপ খুঁজে পায়। এই পেন ড্রাইভটি সে যখন ল্যাপটপে ওপেন করে তখন একটি লোকের ফেস সে দেখতে পায়, যে কিনা সে গায়েব হওয়ার আগে পর্যন্ত তাকে ফলো করছিল। এইসব দেখে সে অবাক হয়ে যায়। এদিকে আমাদের জিয়নসুকে দেখানো হয়, যে কিনা তার মায়ের সাথে খাবার খাচ্ছিল। তার মায়ের আজ মন ভালো ছিল না, তাই সে তাকে বলে যে তুই কি আমার সাথে কিছুক্ষণের জন্য শপিং এ যাবি? সে ভালো ছেলের মতো তার মায়ের সাথে শপিং এ চলে যায়। এখানে তার মায়ের দুইটি পার্টস পছন্দ হয়। তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কোনটি নেওয়া যায়। তখন সে তার মাকে বলে মা তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নাও। তারপর তাদেরকে দেখে এক সেলসম্যান বলে আপনাদের জুড়ি অনেক সুন্দর, আপনাদেরকে দেখেই মনে হচ্ছে আপনারা মা ছেলে। মা ছেলে যখন তারা শপিং করে বের হচ্ছিল তখন একটি লোকের সাথে তাদের দেখা হয়ে যায়। লোকটি বলে আপনি নোবেল রাইটার জিয়ংসুক নয়? তখন সে বলে হ্যাঁ। লোকটি তার সাথে কথা বলতে চাইলে সে বলে আমি এই বিষয়ে এখন কথা বলতে চাই না। তখন তার মা বলে তুমি ওনার সাথে কথা বলতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। লোকটি তাকে বলে যে আচ্ছা, এজিনের সম্পর্কে যা যা চড়ানো হচ্ছে ওই সব কিছুই আপনার নোবেলের সাথে মিলে যাচ্ছে। তার সাথে যে ঘটনাগুলো ঘটে ওগুলো আপনার নোবেলের সাথে কি জড়িত? আপনি কি আগে থেকেই সবকিছু জানতেন? এটা কি আপনার প্ল্যান? তখন সে বলে আসলে এসব কিছুই নয়, হয়তো এটা কোনো না কোনোভাবে মিলে গিয়েছে। লোকটি বলে প্রত্যেকটি ঘটনাই কিন্তু মিলে যাচ্ছে, এটা আপনি কোইন্সিডেন্স বলে কাটাতে পারেন না। সে এখান থেকে বের হয়ে জেহুককে কল করে। জেহু তখন বলে এইসব আমাকে কেন জিজ্ঞাসা করছো, নিউজেই তো সবকিছু দেওয়া আছে, তুমি চাইলেই চেক করতে পারো। সে বলে আচ্ছা আমি দেখে নিচ্ছি। এদিকে আমাদের এজেন্টকে দেখানো হয়, তার সম্পর্কে যা যা ছড়াচ্ছিল সবকিছু সে দেখছিল। ফ্রেশ হয়ে বাহিরে আসে, তার মাথা ব্যথা করছিল তাই সার্ভেন্টের কাছে চা খুঁজে। তখন সার্ভেন্ট বলে চা তৈরি করে নিয়ে আসছে। সে দেখতে পায় এখানের প্রত্যেকটি সার্ভেন্ট তাকে মারার জন্য ছুরি দিয়ে তাড়া করছিল। আর তাছাড়াও তারা শুধু তার সম্পর্কেই আলোচনা করছিল। তাকে চা খেতে দেওয়া হলে সে চা খাওয়ার পর দেখতে পায় সে তো আসলে ড্রিঙ্ক করছিল। এইসব দেখে সে অবাক হয়ে যায়। বাহিরে সবকিছু অগোছালো ছিল। তারপর সে থার্ড ফ্লোরে চলে যায়। থার্ড ফ্লোরে গিয়ে ওই দরজাটি আজ খোলা দেখতে পায়। সে ভিতরে প্রবেশ করে। তখন সার্ভেন্টটি তাকে বলে যে এইসব কি হচ্ছে। তখন সে বলে কেন, আমি এটা কেন খুলবো, আমি তো এটা খুলিনি। তখন সার্ভেন্ট তাকে মনে করিয়ে দেয় সে কি কি ঘটনা ঘটিয়েছে। সে যখন মনে করছিল সার্ভেন্টরা তাকে মারতে এসেছে তখন সে সার্ভেন্টদেরকে উল্টোই মারতে শুরু করে। সবকিছু অগোছালো করে রেখে ওই তিনতলার রুমটিকেই ভেঙে ফেলে। তারপর সে ওই রুমে বিয়ের অনেকগুলো ছবি দেখতে পায়। এগুলো দেখে সে হাসতে শুরু করে। সার্ভেন্ট জিজ্ঞাসা করে ম্যাম আপনি কি ঠিক আছেন, আপনাকে নিয়ে কি হসপিটালে যাব? তখন সে বলেন না, আর আমি তোমার স্যারের এক্স ওয়াইফের মতো নই, আমাকে আমার মতো করে থাকতে দাও, বেশি বাড়াবাড়ি করবে না। তারপর সে চিন্তায় পড়ে যায় আসলে তার সাথে কি ঘটছে, সে এইভাবে হ্যালুসিনেশন কেন করছিল। তখন সে শুটিং স্পটে চলে যায়। শুটিং করার পর সে যখন বাসায় ফিরছিল তখন সে জিয়নসুকে দেখতে পায়। জিয়নসুর সাথে গিয়ে সার্চে বসে আর তার সাথে কথা বলে। তখন জিয়নসুকে সে জানায় সে নাকি উল্টাপাল্টা কিছু ড্রিম দেখছে। রাতের বেলায় সেও ঠিকঠাকভাবে ঘুমাতে পারছে না, মনে হচ্ছে তাকে কেউ কন্ট্রোল করছে। তাছাড়াও তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেগুলো সে চাইলেও কাউকে এক্সপ্লেইন করতে পারছে না।
তখন সে তাকে বলে, "আমি এইসব বিষয়ে তদন্ত করে নেব। তোমার এইসব বিষয়ে চিন্তা করতে হবে না। তুমি রিল্যাক্সে থাকো। তাছাড়াও তোমাকে আমি একটি ঘটনা খুলে বলি। যাকে তুমি মেরেছ, সে তোমার হাসব্যান্ডের সাথে আগে থেকেই পরিচিত ছিল।" তখন সে এইসব মানতে চায় না। তারপর সে মনে করে তার হাসব্যান্ড সম্পর্কে মেয়েটি তাকে কিছু বলতেই চাচ্ছিল। কিন্তু তখনই তাকে সে আঘাত করে বসে, যার কারণে মেয়েটি তাকে কিছুই বলতে পারে না। তখন সে তাকে জানায়, "আচ্ছা, তুমি কি চাও আমি ওকে ছেড়ে দেই? ওকে তো আমি এখন ছেড়ে দিতে পারবো না। কারণ তাকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমি আর উপরে উঠতে পারবো না। আমি যতটা উপরে উঠতে চেয়েছিলাম সেটা আর হবে না।" সে তারপর তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সিন চলে যায় রাতের বেলায়, যেখানে আমরা এজিনকে দেখতে পাই। এজিন রাতে অনেক খারাপ স্বপ্ন দেখতে পায়, গ্লাস ভেঙে ফেলে। তার অবস্থা খুবই খারাপ ছিল। দয়ুন তার কাছে আসে। দয়ুন তাকে বলে, "তোমার কি হসপিটালে যাওয়ার প্রয়োজন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো।" তখন সে জিজ্ঞাসা করে, "তুমি কি চাও?" দয়ুন বলে, "আমি চাই যে তুমি আমার উপর পুরো ডিপেন্ড হয়ে যাও। তুমি নিজে কোনো কিছুই করতে পারো না। তুমি কোনো কিছু করতে পারবে না। এমনটা আমি চাই, আর কিছুই চাই না।" জেহুক এসে জিয়নসুকে সবকিছু খুলে বলে যে কি তার সাথে ঘটেছে বা তার হাজবেন্ড দয়ুক কি করছে, তাই তাকে খুন করতে হবে এইসব বলে। তখন সে বলে, "না, আমরা এটা করতে পারবো না। তোমার কাছে কি তার বিষয়ে কোনো প্রুফ রয়েছে?" সে বলে, "প্রমাণ তো নেই। তবে ঘটনা হচ্ছে সে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখে। সে আমাদের অনেক ক্লোজ। তাকে যদি আমরা না বাঁচাই কিভাবে হবে?" জিয়নসু তাকে হেল্প করতে রাজি হয় না। জেহুক এই বিষয়টা নিয়ে অনেক বেশি রেগে যায়, যার কারণে সে এখান থেকে পালিয়ে যায়। এদিকে আমাদের এজিনকে দেখানো হয়। তার আজ শুটিং টাইম ছিল। শুটিং টাইমে সে অনেক বোর হচ্ছিল। স্ক্রিপ্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার কারণে সে কিছুটা রেগেছিল। বলছিল কেন এমনটা করা হয়েছে। তখন সে দেখতে পায় একটি লাঠির মধ্যে কেউ ব্লাড লাগাচ্ছিল। তখন তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবাকে তো সে নিজেই খুন করেছে, তাই না? তার বাবার সাথে ঘটা ঘটনাগুলো তার মাথায় বারবার আসছিল, যার কারণে সে শুটিং ভালোভাবে করতে পারে না। সে মারতে গিয়েও বারবার থেমে যায়, বাহিরে যায়, স্মোক করে। তারপর সে ভিতরে আসে, আর সে তার মনের মধ্যে ক্ষোভ নিয়ে তাকে মারতে শুরু করে। এত বাজেভাবে মারে, ডিরেক্টর না বলার পরও সে মারতে থাকে। বারবার ডিরেক্টর কাট বলছিল, কিন্তু সে থামছিলই না। এদিকে দয়ুক তাকে দেখছিল আর মুচকি হাসছিল। তার হাসি দেখে সে বুঝতে পারে না যে ঘটনা কি। তখন আমরা দেখতে পাই পরদিন নিউজ হয়ে যায় যে সে শুটিং টাইমে কাউকে জানে মারার চেষ্টা করছিল। তখন সে ডিরেক্টরকে কল করে আর জিজ্ঞাসা করে যে স্ক্রিপ্টকে পরিবর্তন করেছিল। তখন তার হাজবেন্ড দয়ুকের নাম বলা হয়। দয়ুকের নাম শুনে সে অবাক হয়ে যায়। এটা কিভাবে হতে পারে? তাই সে দয়ুকের সাথে দেখা করতে যায়। যখন সে দয়ুকের সাথে দেখা করতে যায় তখন সে জানতে পারে যে সে সুইমিং পুলে রয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করে, "তুমি কি চাও আমার কাছ থেকে?" তখন সে বলে, "আমি কিছুই চাই না। আমার এক্স ওয়াইফ এইসব টলারেট করতে পারছিল না। আমি চাচ্ছিলাম সে আমার উপর ডিপেন্ড হয়ে যাক। কিন্তু সে এক টাইমে পাগল হয়ে যায়। তুমি সবকিছুই টলারেট করতে পারছো। তুমি এটাও বুঝতে পারছো যে তোমাকে পানিশ করা হচ্ছে, যেটা সে বুঝতে পারেনি। যেহেতু তুমি সবকিছু বুঝতেই পারছো তাই তোমার জন্য এটাই অনেক ভালো।" তখন সে অতীতে চলে যায় আর বুঝতে পারে ওই দিন সে যে হোক মনে করে তার হাজবেন্ডকে সবকিছু বলে দিয়েছিল, যে সে মনে মনে ভাবছে তাকে হয়তো পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তার অতীতের কথা মনে পড়ে যায়, ছোটবেলার কথা মনে পড়ে সে উপরে উঠে আসে। তখন তার হাজবেন্ড তার বেস্ট ফ্রেন্ডকে কল করে জানায় যে তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি সামলাও। তখন আমরা দেখতে পাই এখানে জেহুক চলে আসে তাকে হেল্প করার জন্য। জিয়নসুকে এজিন বলে, "তুমি কি আমাকে সাহায্য করবে?" তখন জিয়নসু তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর বলে যে, "না, আমি তোমাকে চাইলেও সাহায্য করতে পারবো না।" সিন পরিবর্তন হয়, সে ওয়াশরুমে বসে কান্না করছিল। জেহুককে কল করে, বলে, "জেহুক, তুমি কি আমাকে সাহায্য করবে?" জেহুক তাকে জিজ্ঞাসা করে, "তুমি কি ঠিক আছো?" তখন সে বলে, "না, আমি একদমই ঠিক নেই।" তখন সে বলে, "চিন্তার কোনো কারণ নেই, আমি যে কোনো বিনিময়ে তোমাকে সাহায্য করব।" তখন সে তাকে জানায় যে, "তুমি কেন আমাকে সাহায্য করতে চাও বারবার?" তখন জেহুক বলে, "দেখো, আমার আপন বলতে কেউ নেই। তোমাকে সাহায্য করে আমার অনেক ভালো লাগে। যেহেতু আমরা দুইজনই এতিম তাই তোমাকে আমি সাহায্য করি।" সিন পরিবর্তন হয়, সে পরদিন সকালে শুটিং স্পটে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, "ম্যাম, কালকের কথা কি আপনার কিছুই মনে নেই?" সে বলে, "না, কাল কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই।" তারপর সে দহিকের কাছে যায় আর দহিককে গিয়ে কথা বলতে শুরু করে। দয়ুক তাকে বলে যে, "তুমি কি কাল এমন এমন আমাকে বলেছিলে? তাহলে তুমি এখন কিভাবে আবার আমার সামনে এসেছো?"
তখন সে বলে, "কে বলেছে? আমি তোমাকে এসব বলতে যাব কেন? তুমি আমাকে নিজের করে নিয়েছো। তাই তোমাকে আমি এসব করা কখনো চিন্তাই করি না।" তখন সে মনে মনে ভাবে যে কি হলো এই মেয়ের? এ তো উল্টো বকছে। সিন পরিবর্তন হয়, আমরা জেহুকে দেখতে পাই, যে কিনা একটি গাড়িকে ফলো করছিল। গাড়ির সামনে গিয়ে লোকটিকে বের হতে বলে। লোকটি বের হওয়ার পর সে লোকটিকে জানায়, তোমরাই তো ওইদিন আমাকে খুন করার চেষ্টা করেছিলে, তাই না? এই নাও আমার ফেস দেখে নাও। আর শুনে রাখো, তোমার বসকে গিয়ে বলে দিও যে আমি সবকিছু জানি আর এক্সপোজ করে দিব তাড়াতাড়ি। এটা বলে সে এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই দয়ুকের কাছে কল আসে। দয়ুক বলে জেউক নামের ছেলেটিকে খুন করে ফেলো। এজিন সবকিছু শুনছিল, কিন্তু সে খুবই ঠান্ডা মেজাজের ছিল। সে খুব ভালোভাবেই জানতো তাকে মারার জন্য লোকজন আসবে। তার বন্ধুদেরকে বলে দেয় সিসিটিভি ফুটেজ একদম ঠিকঠাক করে রাখতে। সিসি ক্যামেরাগুলো একদম ফিটফাটই ছিল। তখনই আমরা দেখতে পাই একটি গাড়িতে করে অনেকগুলো গুন্ডা চলে আসে। একটি গাড়ি না, পরপর ৩টি গাড়ি আসে। তারপর সে তার বাইক নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। যেই লোকেশনে সে ক্যামেরা ফিট করে রেখেছিল সে ওই লোকেশনে যায়। ওই লোকেশনে যাওয়ার পর সে ওই গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে সে জিজ্ঞাসা করে এইসব তাদেরকে কে করতে বলেছে। তখন তারা তাদের বসের নাম নিয়ে নেয়। নাম নিয়ে নেওয়ার পরই তো সে অনেক খুশি হয়ে যায়। তার তো প্ল্যানই ছিল এইসব সিসিটিভিতে যাতে সবকিছু রেকর্ড হয়ে যায়। এদিকে আমাদের এজেন্টকে দেখানো হয় সে একটি শুটিং স্পটে ছিল। শুটিং করার সময় একটি মহিলাকে সে খুব বাজেভাবে খুন করে ফেলে। এদিকে জিয়নসু তার ছোটবেলার পিকচারগুলো দেখছিল। তখনই তার কাছে একটি ভিডিও মেসেজ আসে। ভিডিওটি ওপেন করার সাথে সাথেই সে দেখতে পায় যে জেহুককে কেউ মারছিল। ঠিক একই এসএমএস তার কাছেও আসে। এজিন এইসব দেখে তাকে কল করার চেষ্টা করে। তারপর ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। সে বুঝতে পারে তার সাথে কি হয়েছে। তাকে মারার পর তার বডিটিকে একটি ট্যাঙ্কের ভেতর রাখা হয়। এটা আসলেই অনেক কষ্টের একটি সিন ছিল। এদিকে আমাদের জিয়নসুকে দেখানো হয় যে কিনা তার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করে জেহুকের সাথে কি হয়েছিল। তখন সে জানায় জেহুক যদি নিজের জান নেওয়ার জন্য এইসব করত, এটা আমি আগে থেকে জানতাম, তাহলে অবশ্যই তাকে আমি বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু আমি কোনো কিছুই জানি না। এদিকে এজিনকে দেখানো হয় যে কিনা বিছানায় ছিল। ওঠার পর সে এসে বসে থাকে। দয়ুক যখন তার সাথে কথা বলতে আসে তখন সে দয়ুককে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাই আজকের পর থেকে আমাকে টাচ করা তোমার জন্য নিষিদ্ধ। তখন সে বলে যে তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি চাইলেই টাচ করতে পারি। তখন সে তাকে ওই ভিডিওটি প্লে করে দেখায় আর বলে যে সাবধানে দেখো, যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু হয় যেটা তোমার এক্স ওয়াইফের সাথে হয়েছে, তাহলে তোমাকে কি করব তুমি জানো না। এটা বলে সে তাকে কিস করে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের এজিনকে দেখানো হয় যে কিনা জিয়নসুর সাথে কথা বলছিল। সে জিয়নসুকে জানায় যে সে এইসব থেকে বের হতে পারবে না। জিয়নসু তাকে বারবার বলে, এখন তো থামো, তুমি জেহুককে খুন করেছো। তখন সে বলে, আমি জেহুককে খুন করিনি, জেহুক আমার জন্য নিজের জান নিজে দিয়েছে। জেহুক যেহেতু নেই তাই আমাকে আর কেউ থামাতে পারবে না। এদিকে আমরা জিয়নসুকে দেখতে পাই যে কিনা দয়ুকের কাছে গিয়ে তাকে সব প্রমাণ দেখিয়ে বলে যে আমি এইসব ভাইরাল করে দিব যদি তুমি এজিনের সাথে উল্টোপাল্টা কিছু করো। জিওনসু তার ছোটবেলার সবগুলো ছবি একদম ভালোভাবে ফেলে দেয়। সিন পরিবর্তন হয়, আমাদের এজিনকে দেখানো হয় সে একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। জিওনসু তাকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু সে তার কল অ্যাভয়েড করে, কল রিসিভ করে না। এদিকে আমাদের জিওনসুকে দেখানো হয় সে কোনো কিছু প্ল্যান করে রেখেছিল। সিন পরিবর্তন হয়, এজিন সবাইকে হাই হ্যালো বলে ভিতরে চলে যায়। এখন সবার মনে একটি প্রশ্ন ছিল যে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে। এই সিনটি কি মনে আছে? এটা ছিল প্রথম সিন যেটা আমাদের প্রথম পার্টে দেখানো হয়েছিল। তারপর আমরা দেখতে পাই অ্যাওয়ার্ডটি এজিনকেই দেওয়া হয়। এজিন অনেক খুশি হয়ে যায়, তার মা সম্পর্কে বলে বলে আমার মা যদি জীবিত থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো। এখান থেকে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড একটি সিন দেখানো হয় যেখানে সবকিছু তার নামে এক্সপোজ করে দেওয়া হয়েছিল। এজিন আজ পর্যন্ত কি কি করেছে, এই জায়গায় আসার জন্য সে কি কি কাণ্ড করে বসেছে, কাকে খুন করেছে, কি করেছে, মানে সবকিছুই এক্সপোজ করে দেওয়া হচ্ছিল। এটা অন্য কেউ না, জিয়নসু করছিল। জিয়নসু যেহেতু তার সবকিছু এক্সপোজ করে দিচ্ছিল, তাই এটা দেখে সে অনেক রেগে যায় আর দৌড়াতে শুরু করে। পুরো সমাজ তার এই বিষয়টা জানতো। তখন সে একটি গাড়ির সামনে আসে আর গাড়ি থেকে আমরা দেখতে পাই যে জিয়নসু বের হয়। জিয়নসু আর সে একটি জায়গায় যাচ্ছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে কোথায় যেতে চাও। তখন এজিন বলে সে এমন একটি জায়গায় যেতে চায় যেখানে কেউ তাকে চেনে না আর সেও কাউকে চেনে না, এমন একটি জায়গায় যেতে চায়। তখন সে বলে আমরা না হয় হেলেই চলে গেলাম,
তাহলে চলো, তোমার সিদ্ধান্ত কি ঠিক আছে? তখন সে বলে, আচ্ছা চলো যাওয়া যাক। তারপর আমরা দেখতে পাই সে গাড়িটি একটি গর্তের দিকে নিয়ে যায়। বলা হয় জিয়নসু নামের ছেলেটি মারা গিয়েছে আর এজিনের কোনো খোঁজ নেই। জিয়নসুর মা নিউজটি দেখে অনেক বেশি পাগল হয়ে যায়। সে একটি চিঠি পায়। চিঠিতে তার ছেলে লিখেছিল, মা আমি তোমাকে হয়তো ক্ষমা করতে পারবো না, কারণ তুমি অনেক ভুল করেছো। তোমার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আমি মুছে দিয়েছি। মা অ্যালবামটি দেখে অবাক হয়ে যায়, কারণ অ্যালবামে কোনো ছবি ছিল না। সে দৌড়ে নামতে গিয়ে এখান থেকে পড়ে যায়, আর যার কারণে হয়তো তার মৃত্যু হয়। এদিকে আমরা এজিনের একটি ছবি দেখতে পাই। এজিনের ছবির সামনে কেউ ফুল রাখছিল। দয়ুক বারবার তার লোকেদের দিয়ে খবর লাগাচ্ছিল, এজিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন নিউজে বলা হয় এজিন কিভাবে পালিয়ে গিয়েছিল। যখন তাদের গাড়িটি গর্তের মধ্যে পড়ে যায় তখন সে এখান থেকে পালিয়ে যায়, যার কারণে তাকে ধরা সম্ভব হয় না। সিন অতীতে চলে যায়। সত্যি এজিন পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তবে সে গাড়ির ভেতর থেকে বের হতে পারছিল না। অনেক কষ্ট করে সিট বেল্ট কাটে, কিন্তু জিয়নসু তার হাত ধরে রেখেছিল। হাত ধরে রাখার সত্ত্বেও সে অনেক কষ্ট করে এখান থেকে বেরিয়ে আসে। তারপর সে একটি ভয়ানক হাসি দেয়, আর তার এই হাসির মধ্যে দিয়ে ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।